আগামী 13, 14, 15 এবং 16ই এপ্রিল আসতে চলেছে দুটি বিশাল মাপের সাইক্লোন, রাজনৈতিক সাইক্লোন। যে সাইক্লোনে হয়তো খড়কুটোর মতো উড়ে যেতে পারে রাজ্যের এই মুহূর্তের বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন বলছি? তার কারণ এর পিছনে কিছু যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি কিছু তথ্য সহকারে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই বলে রাখি যে আপনাদের যে পরিমাণ সমর্থন আপনারা জানাচ্ছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং সকলের জন্য শুভকামনা জানাই আমরা। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আপনাদের সুচিন্তিত কমেন্টগুলো পাঠান হাত খুলে লিখে। আপনাদের এই যে মতামত আপনারা একটু শেয়ার করুন, যাতে সেই মতামতগুলো আরও উঁচু জায়গাতে বা উপযুক্ত জায়গাতে গিয়ে পৌঁছতে পারে। লাইক আর করাটা আপনাদের নিজেদের ব্যাপার, আর নোটিফিকেশনটা অন রাখুন যাতে প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশন আপনাদের ফোনে ঢুকতে পারে। অল করে দেবেন সেটা। এবার আসি আসল কথায়, যে কি সেই সাইক্লোন, কোন সাইক্লোনের কথা বললাম যেটা এতদিন বিভিন্ন বাংলা মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে, যে এই অমুক দিন ওই মাথাকে অমুক ধরে নেবে, অমুক তদন্তে অমুক অ্যারেস্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি প্রচুর আলোচনা হয়েছে, অস্বীকার করছি না। এবং সেই প্রত্যেকটা ক্ষেত্রে যে একেবারে কিছু সববারে হয়নি তা নয়। কিছু বড় বড় রাঘব বোয়াল, যেমন ধরুন সেই অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নাম, সেই সমস্ত অ্যারেস্ট হয়েছে। শিক্ষা দুর্নীতিতে বা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেশ প্রচুর পরিমাণে অ্যারেস্ট হয়েছে। পার্থ চ্যাটার্জির যে কি বলে ওটাকে, ওই যে টাকা উদ্ধার, তাদের অ্যারেস্ট, এই সমস্তগুলো কিন্তু আমরা দেখেছি। একেবারে কিছু হয়নি সেটাও না, সেটাও হয়েছে কিছুটা। পাশাপাশি যেটার কথা এবার বলতে চলেছি সেটা হয়তো এতদিনকার মধ্যে নজিরবিহীন, কল্পনাতীত হতে চলেছে। প্রথমত বলি 13 তারিখ কি রয়েছে। 13 তারিখ রয়েছে এই এসআইআর নিয়ে আর একটা হিয়ারিং, যে ইলেকশন কমিশনও জানাবে যে অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাজকর্ম কেমন চলছে, কিভাবে এগোচ্ছে না এগোচ্ছে, কতটা এগোলো। তেমনি এই রাজ্য সরকারের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে সমস্ত আইনজীবী বলেছিলাম না যে একটা টিম থাকে, তারাও তাদের বিভিন্ন রকমের দাবি দেওয়া ইত্যাদি পেশ করতে পারেন সেই ওইখানটাতে। কিন্তু সেটা তো গেল, মোটামুটি আমরা জেনেই গেছি এতক্ষণে যে ওই অ্যাপেলেট ট্রাইব্যুনাল যেটা হবে তাতে যা কিছু মীমাংসা হোক আর না হোক, তারা অন্তত এই ভোটে ভোট দিতে পারবে না। পরবর্তী ভোটে যদি তাদের মধ্যে কেউ পাশ করেন সেটা পরবর্তী ভোটার তালিকার বিষয়। কিন্তু ওই দিনই রয়েছে কিন্তু আর একটি মামলার হিয়ারিং। সেটি হচ্ছে ওই দিন এই মোথাবাড়ি মালদা কাণ্ডের যে এনআইএর যে তদন্ত, তার প্রথম স্ট্যাটাস রিপোর্ট যেটা জমা পড়েছে, এই আগের দিন যেটা দিয়েছে, এই দিন তার আর একটা স্ট্যাটাস রিপোর্ট জমা পড়তে চলেছে। যদিও সুপ্রিম কোর্ট এনআইএ কে আগের দিন পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে প্রত্যেকটা সময় আমাদের কাছে এসে স্ট্যাটাস রিপোর্ট অনেকটা করে দেওয়ার দরকার নেই, সেটা আপনারা কলকাতাতে যে এনআইএ আদালত আছে সেখানেই জমা করবেন। আমাদের কাছে শুধুমাত্র এই সামান্য কিছু মূল বিষয়গুলো যেটা, সেটা জমা দিয়ে গেলেই হবে। তা ওই দিন কিন্তু সেটা আছে। এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সেটা হচ্ছে এনআইএ প্রথমত তাদেরকে যে সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা বল প্রয়োগ করে, আর্টিকেল 142 প্রয়োগ করে তাদের হাতে সম্পূর্ণ তদন্ত ক্ষমতা অর্পণ করেছেন, যেটা নর্মালি এনআইএ এফআইআর করে কোনো তদন্ত করে না। এক্ষেত্রে সেটা করছে। সমস্ত কেস ডায়েরি পুলিশের হাত থেকে এনআইএ এর হাতে দিয়ে দিতে বলেছে, সেটা অলরেডি ট্রান্সফারও হয়ে গেছে। এবং যে সমস্ত অভিযুক্তরা
ওই মোফাক্কের হুসেন হোক বা আরো যারা যারা রয়েছে তাদের সহ আরো যারা যারা অ্যারেস্ট হবেন আগামী দিনে, যারা হয়েছেন তাদের ওই পুলিশ কাস্টডি ছিল, সেগুলো ট্রান্সফার করে এনআইএ কাস্টডি করতে বলেছিলেন। এবং আগামী দিনে যে 432 জন সন্দেহভাজনের নাম সুপ্রিম কোর্টে এনআইএ থেকে ঘোষণা করা হয়েছিল, তাদের বিষয়ে বিস্তারিত তদন্ত, তাদের ফোন কল ইত্যাদি সমস্ত কিছু এনআইএ এর হাতে চলে এসেছে। এবং সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন তারা রিপোর্টটা জমা দেন, সেই জমা দেওয়া রিপোর্ট খুলে দেখে বলেছিলেন যে এই লোকটা অ্যারেস্ট হলো না কেন, একে তো অ্যারেস্ট করতে হবে। তখন এনআইএ এর তরফ থেকে মিস্টার রাজু, মাননীয় আইনজীবী, তিনি বলেছিলেন যে তার ইনভেস্টিগেশনটা চলছে এবং যথাসময়ে সেটাকে করা হবে। যেখানে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে মালদা এবং মোথাবাড়ির যে ঘটনা, সেটা আগে থেকে পূর্ব পরিকল্পিত, মোটিভেটেড, মানে উদ্দেশ্য প্রণোদিত এবং একটা বৃহৎ চক্রান্তের অংশ। তাহলে এখানে তো মোটামুটি মানে সুপ্রিম কোর্টের অবস্থান তো বোঝাই হয়ে গেল যে ঠিক কি হতে চলেছে এই তদন্তটাতে। সুপ্রিম কোর্ট অলরেডি এই যে অবজারভেশনটা দিয়েছেন, এই অবজারভেশনেই কিন্তু তদন্তের বা মানে তারা কি ভাবছেন এর পরিণতি কি হতে পারে সেটা কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে, এই কথাটার মধ্যে। এবং এনআইএ কে সেইটাকে দেখে তদন্তটা করতে বলেছে, এই পুরো বিষয়গুলোকে মাথায় রেখে তদন্তটা করতে বলেছে। এবং যে সমস্ত নাম ওর সাথে জড়িত কাণ্ডে উঠে আসছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় গিয়ে বলছিলেন যে কারা কারা যেন ওগুলো বাঁধিয়ে দিল, দুটো কমিউনাল ফোর্স ওখানে বাঁধিয়ে দিল নিজেরা, আর বিভিন্ন রকম অ্যারেস্ট করে সব বিভিন্ন এদের তুলে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন একটা সভা থেকে, এবং এই দাবি করেছিলেন যে দেখলেন তো অ্যারেস্ট কে করলো, আমি করেছি, আমরা করেছি, আমাদের সিআইডি করেছে। তা মুখ্যমন্ত্রী বলে উনি এখনো নিজেকে মনে করছেন কিনা জানি না, আমি মনে করি যে উনি বোধহয় এখন বিরোধী দলনেত্রী মনে করছেন নিজেকে। অ্যাকচুয়ালি উনি আর মুখ্যমন্ত্রী নেই, উনি এখন প্রার্থী, মনোনয়ন জমা দিয়েছেন আজকে। উনি একজন প্রার্থী, সাধারণ প্রার্থী, একটি দলের নেত্রী। তা যাই হোক, তাহলে আপনি যে বলছিলেন যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনটা আপনার হাতেই নেই, তাহলে এই ক্রেডিট আপনি নিচ্ছেন কি করে যে আপনার সিআইডি সে ওটাকে অ্যারেস্ট করেছে? স্ববিরোধী কথা, মানে কথার ভারসাম্য থাকছে না। এক একটা জনসভাতে এক একটা রকমের কথা শুনতে পাচ্ছি আমরা। কেন ভারসাম্য থাকছে না? কেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে 1980-র দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা রাজনীতি করতে দেখছি, যে এইরকম একটা ভেঙে পড়া হতাশ মনোভাব নিয়ে নমিনেশন জমা দিলেন এবং নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে ভিক্টরি সাইন দেখালেন না, বরং বললেন অত্যন্ত মনে কষ্ট নিয়ে তিনি মনোনয়ন জমা দিলেন। এত নাম বাদ পড়েছে বিভিন্ন কেন্দ্রে, মানে একরকম হার মেনে নেওয়া একটা মনোনয়ন জমার অনুষ্ঠান আমরা দেখলাম। কিন্তু কেন, তার পিছনটাই তো বলছি এতক্ষণ ধরে। এর পরেরটা কিন্তু মারাত্মক। এই এনআইএ যে অ্যারেস্ট গুলো আগামী দিনে করতে চলেছে, কারণ সুপ্রিম কোর্টে তো তাদের 13 তারিখের মধ্যে একটা কিছু স্ট্যাটাস রিপোর্ট দিতেই হবে, সেখানটায় তো উঠে আসবেই। এবং সুপ্রিম কোর্ট এইখানে কোনো আপোষের জায়গায় নেই, সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি কে পাশে বসিয়ে যে ভাষায় তিরস্কার করেছে তার নজিরবিহীন। ভারতবর্ষে এরকম দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, কাজে এটা ছাড়বেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ইলেকশন কমিশন ট্যাব দিয়ে দেখিয়েছেন যে দেখুন, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে দেখুন ধর্মাবতার একজন মহিলা বিচারপতি কিভাবে আর্তনাদ করছে যে আমাকে কেউ বাঁচান, আমার যদি কিছু হয়ে যায় হাইকোর্ট আমার সন্তানটাকে দেখবেন। আর চতুর্দিক থেকে ইট পড়ছে, বোম পড়ছে, বাঁশ ফেলে দেওয়া হচ্ছে।
এই যেখানে অবস্থা, তার সাথে এনআইএ যে পরিমাণ সিসিটিভি ক্লিপ কালেক্ট করেছে, যেগুলো হস্তান্তর করার কথা ছিল সবটাই তারা কালেক্ট করে ফেলেছে। কোন কোন বৃহৎ নাম তার পিছনে রয়েছে, সুপ্রিম কোর্ট বলছে আমরা সব জানি এর পিছনে কারা রয়েছে। কাজে এবার সেটা পরিণতি পেতে চলেছেই। পাশে গেল 13 তারিখ, কি হয় এটা তো থাকছে। 14 থেকে শুরু হবে 15-16, 3 দিন লাগাতার আইপ্যাক এবং ইডি কেসের ব্যাপারে লাগাতার হিয়ারিং, এবং সেখানে বিচারপতি মিশ্রার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা কি বলেছেন। তারা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আগের হিয়ারিং এর একদম লাস্ট মোমেন্টে জানিয়েছেন যে আমরা ওই হিয়ারিংটা একটানা করব 3 দিন, এবং ওর মধ্যে আমরা একটা অর্ডার পাস করব, মানে একটা রায় তারা দেবেন। যে কাণ্ডটাকে সুপ্রিম কোর্ট নিজের থেকে বলেছে যে একটা অভূতপূর্ব নজিরবিহীন, ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসেই এরকম ঘটনা নেই, মানে ভারতবর্ষের মানে এরকম নজিরটাই নেই, যখন মিস্টার শ্যাম দেওয়ান তিনি একটার পর একটা 2 দিন ধরে, শ্যাম দেওয়ান এবং কপিল সিব্বাল, মনু সিংভি, তারা 2 দিন ধরে সওয়াল করে গেলেন, মানে অন্য পক্ষ কোনো বলবার সুযোগই পেলেন না। সলিসিটর জেনারেল তুষার মেহতা সহ অন্যান্যরা কোনো বলার সুযোগই পাননি, অথচ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু মন দিয়ে চুপচাপ সমস্ত শুনছিলেন। মাঝখানে তারা এইটা বলেছিলেন যে আচ্ছা বলুন তো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি, মানে ওনারা সওয়ালটা করছিলেন এইভাবে যে মামলাটা আদৌ টেকে না, মানে মামলার মেনটেনেবিলিটি, সেটা প্রমাণ করতে 2 দিনের সওয়াল চলল। কি আনেননি তাতে তারা, ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে আর্টিকেল, বোধহয় পুরো সংবিধানটাই পাতা উল্টে উল্টে পড়ে গেছেন ওনারা, বিভিন্ন বিচারকের রায় টায় তুলে এনে দেখিয়েছেন। তার সাথে পিএমএলএ অ্যাক্ট যখন বলতে গেছেন কপিল সিব্বাল, তখন থামিয়ে বলেছেন যে এটা এই মামলার বিষয় না, এটা আলাদা বিষয়। কিন্তু ওইখানে থামিয়ে দিয়ে বিচারপতি মিশ্রা প্রশ্ন করেছেন যে ওই 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 আগের কেসটায় বললাম না যে ওই যে অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, তেমনি বিচারপতি মিশ্রার এই দুটো অবজারভেশন, যেটা হচ্ছে নজিরবিহীন, এর কোনো নজিরই নেই সুপ্রিম কোর্টের ইতিহাসে যেরকম ঘটনা ঘটেছে। কাজেই কোন বেঞ্চে হবে না হবে সেটা আপনারা বলে দেন কি করে? আপনারা বলতে পারেন এইভাবে যে এটা কোন বেঞ্চে হবে? এনারা বলছিলেন যে 2 জন বিচারপতির বেঞ্চে হয় না, ওটা 3 জন বিচারপতির বেঞ্চে করতে হবে, আর্টিকেলের এই ধারা আছে, আর্টিকেল 32 অমুক অমুক এটা সেটা দিয়ে, যাতে ওই বেঞ্চে থেকে মামলাটা চলে যায়, মামলাটা খারিজ হয়। তখন ওনারা বলেন যে ভাবেন কি করে, প্রথম কথা হচ্ছে যে এটা তো এই ঘটনাই ঘটেনি, কোন বেঞ্চে হবে এই মামলা এরকম কোনো নজিরই নেই, তাহলে আপনারা বলছেন কি করে? তারপরের অবজারভেশনটা যখন সবাই চলতে থাকে এবং তখন একটা জায়গায় এসে যখন প্রশ্ন তোলেন এই মিস্টার শ্যাম দেওয়ান এবং কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এরা, যে এই তদন্তটা তো ইডি করতেই পারে না, এই তদন্ত করা উচিত প্রথমত পুলিশের, আর ইডি গিয়ে যদি তদন্ত করতে হয় তাহলে ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা সংস্থা, রাজ্যের পারমিশন নিয়ে তবে তদন্ত করা উচিত, জানিয়ে করা উচিত। তখন বিচারপতি মিশ্রা যেটা বলেছেন সেটা সাংঘাতিক। তিনি বলেন যে আচ্ছা ভাবুন, যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই কোনো ক্রাইম করেন, তার তদন্তের জন্যে কি ওই মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তটা করতে হবে? এইটা কিন্তু মারাত্মক। এটার প্রতিবাদ যদিও কপিল সিব্বালরা জানিস না আপনি এরকম বলতে পারেন না টারেন না, কিন্তু হাসি মুখে বিচারক তারপরে তাদেরকে অ্যালাউ করেছেন, ঠিক আছে আপনি বলতে থাকুন। কিন্তু এই অবজারভেশনটা সাংঘাতিক, এবং এতে করে ওখানে অভিযুক্ত যারা রয়েছে, ছিনতাই, ডাকাতি কেস, এই সমস্ত কেস কিন্তু ওখানে রয়েছে। এবং তার সাথে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, গত 1 মাস যাবৎ ইডি লাগাতার এই পশ্চিমবঙ্গের বেশ কিছু পুলিশ অফিসারের বাড়িতেও যেমন রেড করেছে ওই কয়লা পাচার কাণ্ডে বা কয়লা দুর্নীতি কাণ্ডে, তেমনি তার সাথে সাথে ইডি বসে নেই। বিভিন্ন রাজ্যে আইপ্যাকের যে দপ্তরগুলো
আরো অন্যান্য দপ্তরগুলো আছে সেগুলোতেও ইডি রেড করেছে, না সেখানে আর কেউ ইডিকে বাধা দিতে পারেনি। কাজে ইডির আগে যে ফাইলটা জমা দিয়েছিল ইডি এভিডেভিট হিসেবে বলুন বা তাদের সংযোজনী হিসেবে, অভিযোগের সংযোজনী হিসেবে, সেটা নিয়ে কপিল সিব্বালদের খুব অস্বস্তি ছিল। কি, তার উত্তরটা কেন দেরি হচ্ছে দিতে? না, ওনারা মানে ইডি নাকি প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে এত বেশি সংযোজনী জমা দিয়েছিল তাতে, যেটা নাকি এনারা পড়ে ওঠার সময়ই পাননি। মানে আপনারা ভাবুন সেটার পরিমাণ তাহলে কি বিস্তারিত এবং কতটা। তার সাথে ইডির এই তদন্ত এই গত 1 মাস যাবত পুরো ছেঁকে তুলে আনছে সমস্ত বিষয়গুলো, এবং অনেক নাম, পশ্চিমবঙ্গের বিশাল বিশাল নাম সেই তদন্তের মানে এবার ওই সংযোজনীতে যোগ হয়েছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং ওই মামলাটারও যে রায় খুব স্বস্তিদায়ক নাও হতে পারে, কারণ অলরেডি যে পরিমাণ সওয়াল তুষার মেহতা বা অন্যান্যরা করেছেন ইডির তরফ থেকে প্রথম দিন, মিস্টার রাজু, সেখানে তারা বলেছেন যে এই দৃষ্টান্ত যদি মেনে নেওয়া হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকে যে কোনো তদন্তে সে এরকম বাধা দেবে, দিয়ে বলবে এই বাধা দেওয়াটাই আমার অধিকার। তাহলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়বে। কাজে তারিখগুলো কত বললাম শুধু দর্শকবৃন্দ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ সাইক্লোন দুটো। আর এই সাইক্লোনের নাম আমি এখান থেকে দিচ্ছি, আপনাদের পছন্দ হয় কিনা দেখুন, যেটা খুশি পছন্দ করে নেবেন। এই সাইক্লোনের নাম অপশাসনের পতন। এই সাইক্লোনের নাম হচ্ছে পরিবর্তন। আপনাদের পছন্দ হলে আপনারা অন্য নামও সাজেস্ট করতে পারেন, কিন্তু সাইক্লোন কিন্তু আসছে এবং তার ফলবশত ঠক ঠক করে কাঁপছে কিন্তু গোটা শাসক দল। এবং এর বার্তাটা কি হতে চলেছে শাসক দলের তাবৎ তারা জানে না ভাবছেন যে কি ঠিক হতে চলেছে। যেখানে অলরেডি আমরা শুনতে পাচ্ছি একজন বড় ক্যাবিনেট মিনিস্টার, তার নাম নাকি থাকতে চলেছে এই এনআইএ তদন্তে উস্কানি দেওয়ার জন্য। আরো নাম আছে, সেগুলোর জন্য তো আমরা তাকিয়ে থাকবো এই হিয়ারিং গুলোর জন্য। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের যে কি বলবো সংগঠন, সেই সংগঠন আজকে চুরচুর করে ভেঙে পড়ছে। তার কারণ তারাও বুঝতে পেরেছে এই ঝড়ে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। তাই চাচা আপন প্রাণ বাঁচা, অ্যাডমিনিস্ট্রেশন বুঝে গেছে, পুলিশ বুঝে গেছে, আস্তে আস্তে দেখুন অবস্থান পাল্টাচ্ছে, নিজেদের মনোভাব পাল্টাচ্ছে। আজকে এটুকু তো অন্তত ঠিক, রাজ্যের বিরোধী দল বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি করতে পারছে, খুচখাচ ঘটনা ঘটছে, কিন্তু বিরাট আকারে তো ঘটনা একেবারে প্রচারই করতে দেব না এরকম অবস্থা পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোটগুলোতে যায় এর আগে করেছে শাসক দল। কহতব্য না, মানুষকে ঘর থেকে বেরোতে দেয়নি ভোটের জন্য। সেই পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটে গেছে, সেটা এই কুচো মেজো কাগুজে বাগেরা তারাও বুঝে গেছে। দলে দলে ভাঙন, তাকে বলেছিলাম আমরা দলে দলে দলত্যাগ, সেটা আমরা বিজেপি পার্টি অফিসে শুভেন্দু অধিকারীর হাত ধরে গোটা গোসাবার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চল জুড়ে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই সমস্ত জায়গা থেকে তাদের কর্মাধ্যক্ষ, প্রধান, সমিতি সভাপতি সমস্ত এক দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিল সিটিং এর। তেমনি অন্যান্য জায়গাতেও এরকম, কোচবিহারে, আলিপুরে, আপনার ওকে কি বলে বীরভূমে, এটা তো দক্ষিণ 24 পরগনার ঘটনা। উত্তর 24 পরগনা, সেখানে আবার চিত্রটা আলাদা। সংখ্যালঘু ভোট নিয়ে যে দলটা বেঁচে ছিল, 30% গর্ব করত, আর শুনতে পাচ্ছেন না মুখে। এই 30% হাওয়া, এই 30% এবার নিজেদের কনসলিডেট করে নওশাদ সিদ্দিকী বলুন, মিম বলুন, হুমায়ুন কবির বলুন, তাদেরকে বেছে নিয়ে
তাদের দিকে তাদের দল পরিবর্তন করছে। অবশিষ্ট ইজ ইকুয়াল টু 0। কাজে ওই সাইক্লোনের পরে ওই দলের খড়কুটোটাও পড়ে থাকে কিনা সেটাই আমাদের দেখার। আপনাদের ভালো লাগলে বলেইছি, সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, আপনার কমেন্ট করে শেয়ার করুন, লাইক করুন, নোটিফিকেশন অন করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।